শতাব্দীর শুরু থেকে প্রযুক্তি দ্রুত উন্নত হয়েছে। আমাদের বাস্তবতা এখন এমন কিছুতে ভরে গেছে যা গত কয়েক দশকে কেবল স্বপ্ন ছিল। অতীত কিভাবে উন্মোচিত হচ্ছে তা দেখে আমি কৌতূহলী ছিলাম যে পরবর্তী ৩০ বছর কেমন হবে, তাই কেন ২০৫০-এর মধ্যে জীবন কেমন হতে পারে তা নিয়ে একটু খনন করা হলো। আসুন একবার দেখি। ন্যানো টেকনোলজি। বছরের পর বছর ধরে বিজ্ঞানীরা উত্তেজনাপূর্ণ উন্নয়ন করেছেন এবং ন্যানো প্রযুক্তির জন্য অসংখ্য উদ্ভাবনী প্রযোগ আবিষ্কার করেছেন, কারণ ন্যানো প্রযুক্তির জীবনকে আমরা যেমন জানি তেমন পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে। এই ক্ষেত্রের বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে ভবিষ্যতে আমাদের মস্তিষ্কে ন্যানোবোর্ড স্থাপন করা হবে, যা আমাদের ভার্চুয়াল জগতের সাথে আরও সহজে এবং দ্রুত সংযুক্ত করবে। মস্তিষ্কের কম্পিউটার ইন্টারফেস প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মন এবং কম্পিউটারকে জয় করা হবে। মানুষ অন্তহীন তথ্য এবং সমস্যা সমাধানের অ্যাক্সেস সহ অত্যন্ত শক্তিশালী প্রাণী হয়ে উঠবে। ন্যানো প্রযুক্তি যদি সেই পর্যায়ে পৌঁছায় তবে মন সমাধান করতে সক্ষম হবে না। ফোন এবং ক্যালকুলেটরের মতো গ্যাজেটের প্রয়োজন নাও থাকতে পারে। ভবিষ্যতের শিক্ষার্থীদের জন্য এটি খুবই উত্তেজনাপূর্ণ। মনে হচ্ছে গণিত আর বেশি দিন একটি সর্বজনীন চ্যালেঞ্জ থাকবে না। 3D প্রিন্ট টেকনোলজি। ভবিষ্যতে আমরা যে পরবর্তী প্রযুক্তিগত অগ্রগতি আশা করতে পারি তা হল 3D প্রিন্ট প্রযুক্তির উত্থান। 3D প্রিন্ট প্রযুক্তি ইতিমধ্যেই উন্নত, তবে ২০৫০ সালে এটি আরও উন্নত হবে। বর্তমানে আমাদের কাছে 3D প্রিন্টেড সরঞ্জাম এবং বাড়ি রয়েছে। ভবিষ্যতে আমরা আরও সরঞ্জাম এবং সম্ভবত পরিবহনের কিছু মাধ্যম মুদ্রণ করতে সক্ষম হব। যদি বড় মেশিন তৈরি করা হয় তাহলে এই প্রযুক্তিটি 3D প্রিন্টার চাওয়া সকলের জন্য আরও সহজলভ্য হবে। যা প্রিন্ট করা সম্ভব তার সম্ভাবনা অসীম করে তোলে। যদি ওপেন সোর্স 3D প্রিন্টেবল ফাইলের বর্তমান প্রবণতা অব্যাহত থাকে তাহলে আসবাবপত্র এবং অস্ত্রের মতো নিজস্ব বৃহৎ বস্তু মুদ্রণ করতে খুব বেশি সময় লাগবে না। এখানে একটি ধারণা দেওয়া হলো খাদ্যের জন্য একটি সাশ্রয়ী মূল্যের 3D প্রিন্টার তৈরি করা, যা বিশ্ব উষ্ণায়ন সত্ত্বেও বিশ্বের ক্ষুধার অবসান ঘটাবে। মেডিকেল। এখন আমরা ফোনের বিলুপ্তি থেকে মৃত্যুকূপের নির্মূলে যাচ্ছি। BCI প্রযুক্তির মাধ্যমে মস্তিষ্ক কম্পিউটারের সাথে সংযুক্ত হওয়ার মাধ্যমে মৃত্যুর চূড়ান্ততা অতীতের একটি বিষয় হতে পারে। আমাদের মস্তিষ্কে সংরক্ষিত তথ্য কম্পিউটার ফাইলের মতো একটি হার্ড ডিস্কে স্থানান্তর করা যেতে পারে, যার অর্থ স্মৃতি সহ ডেটা পুনরুদ্ধার করা যেতে পারে এবং অন্যটিতে আপলোড করা যেতে পারে। সম্ভবত একটি আরও উন্নত হিউম্যানয়েড রোবট হতে পারে। এইভাবে প্রতিটি ক্ষেত্রে সেরা মন সংরক্ষণ করা হবে এবং উদ্ভাবনের উপর কাজ চালিয়ে যেতে সক্ষম হবে। চিকিৎসা ক্ষেত্রে বিবেচনা করার মতো আরেকটি উন্নতি হল ক্যান্সারের মতো গুরুতর রোগ নিরাময় করা হবে। এই উন্নয়নের একমাত্র নেতিবাচক দিক হল প্রতিটি নতুন প্রযুক্তি যখন প্রথম প্রকাশিত হয় তখন এটি খুব ব্যয়বহুল। তাই আমাদের বাকিরা কিছু সময়ের জন্য এই আক্ষরিক অর্থে জীবন রক্ষাকারী প্রযুক্তিতে অ্যাক্সেস নাও পেতে পারে। পরিবহন। ২০৫০-এর মধ্যে পরিবহন ব্যবস্থায় আমাদের প্রবেশাধিকার থাকতে পারে। টেসলার মতো গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যেই স্বচালিত গাড়ির উপর পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে। এই পরীক্ষা নিরীক্ষার ফলে পরিবহন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে। ২০৫০-এর মধ্যে সম্পূর্ণ স্বয়ংক্রিয় যানবাহনের প্রযুক্তি চালু হবে, এমনটা বিশ্বাস করা খুব একটা কঠিন নয়। এই স্বয়ংক্রিয় যানবাহনের কিছু উল্লেখযোগ্য সুবিধার মধ্যে রয়েছে ট্রাফিক সম্পর্কিত মৃত্যুর হারে ব্যাপক হ্রাস, কারণ যানবাহনগুলি ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার সাথে সহযোগিতা করবে। আরেকটি সুবিধা হল স্বচালিত যানবাহন জীবনযাত্রায় পরিবর্তন আনবে, যা কোনো যানবাহন চালানোর প্রয়োজন ছাড়াই আনবে। ট্রাফিকের সময় ব্যয় করার পরিমাণ বিবেচনা করে লোকেরা বিশ্রাম নেবে কিনা বা আরও বেশি উৎপাদনশীল হবে কিনা তা বেছে নিতে স্বাধীন হবে। আরেকটি আকর্ষণীয় উন্নয়ন হল এলনের হাইপার লুপ 1 প্রকল্প, যার লক্ষ্য হল ঘণ্টায় ৩১০ কিলোমিটার ঐতিহাসিক গতিতে ইলেকট্রোম্যাগনেটিক লেভিটেশন ব্যবহার করে গণপরিবহনের বেশিরভাগ অংশ ভূগর্ভস্থ স্থানান্তর করা। এই ট্রেনটি দ্রুততর, সস্তা এবং পরিষ্কার পরিবহনের সুযোগ উপস্থাপন করে, এবং যদি আরও বেশি লোক এটি বেছে নেয় তবে ট্রাফিক সম্পর্কিত ঘটনা আরও কম হবে। জ্বালানি। এখনও পরিবহনে রয়েছে ভবিষ্যতের সকল পরিবহন পদ্ধতিতে ব্যবহৃত জ্বালানি নবায়নযোগ্য জ্বালানি হবে। বর্তমানে বিশ্ব উষ্ণায়ন এবং প্রাকৃতিক সম্পদ হ্রাসের হুমকিতে জর্জরিত, তাই আমাদের এখন আরও টেকসই শক্তির উৎসের সাথে খাপ খাইয়ে নেওয়ার দিকে নজর দেওয়া উচিত। হাইপারলুপ ইলেকট্রোম্যাগনেটিক লেভিটেশন অন্বেষণ করছে এবং অটোমোবাইল শিল্প ক্ষতিকারক যানবাহন নির্গমন কমানোর উপায় খুঁজছে। এই সমস্ত প্রচেষ্টা কার্বন নির্গমনকারী জ্বালানির ব্যবহার বন্ধ করার লক্ষ্যে। সমুদ্রের বাতাস, সৌর এবং তাপশক্তির উপর গবেষণা করা হচ্ছে। একটি কোম্পানি, বিশেষ করে নীল উত্থান, সমুদ্রের তাপশক্তি রূপান্তরের একজন বিশেষজ্ঞ বিকাশকারী, এমন একটি প্রকল্পে কাজ করছে যা জীবাশ্ম জ্বালানির ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করতে পারে। আশা করি নীল উত্থান এবং তাদের সহকর্মীরা শীঘ্রই আমাদের মুখোমুখি কিছু পরিবেশগত সমস্যা দূর করতে সফল হবে। মহাকাশ অনুসন্ধান। এখন যদি আমাদের বর্তমান পরিবেশগত চ্যালেঞ্জগুলির জন্য একটি প্রশমন বিকল্প হিসাবে উল্লেখ করা হয়েছে এমন একটি বিষয় থাকে, তা হল স্পেসএক্স এবং ব্লু অরিজিনের মতো মহাকাশ অনুসন্ধান এবং উপনিবেশ স্থাপনকারী সংস্থাগুলি স্থানিক অনুসন্ধানের লক্ষ্যে মহাকাশ প্রযুক্তিতে বিপ্লব আনতে প্রস্তুত। এবং শেষ পর্যন্ত ২০৫০ মহাকাশ পর্যটনের ইতিমধ্যেই যে অগ্রগতি হয়েছে
তা তাদের জন্য বাস্তবতা হয়ে উঠবে যারা এটির সামর্থ্য রাখে। ছুটির গন্তব্যের সম্ভাবনাগুলি মঙ্গল এবং চাঁদের মতো স্থানগুলিকে অন্তর্ভুক্ত করে। দুর্ভাগ্যবশত কক্ষপথে ভ্রমণ উল্লেখযোগ্যভাবে ব্যয়বহুল হবে, যা এটিকে অত্যন্ত ধনী ব্যক্তিদের জন্য একচেটিয়া করে তোলে, অন্তত প্রথম দিকে। কৃত্রিম বুদ্ধিমত্তা সকলের জন্য উপলব্ধ এমন একটি জিনিস যা এখানে উল্লেখিত বেশিরভাগ উদ্ভাবনের চেয়ে ইতিমধ্যেই উন্নত। কৃত্রিম বুদ্ধিমত্তা বছরের পর বছর ধরে কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ আরও উন্নত হবে। এই ক্ষেত্রের বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে এই জীবন্ত মস্তিষ্কের প্রক্রিয়াকরণ ক্ষমতাকে ছাড়িয়ে যাবে, যা রোগটা অ্যাপোকালিপের দরজা না খুললে ভীতিকর হবে না। সৌভাগ্যবশত বিজ্ঞানীদের এখনও এটি খুঁজে বের করতে হবে যে কিভাবে একটি এতে সমস্ত গুরুত্বপূর্ণ মানবিক মূল্যবোধগুলি আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠার আগে প্রদান করা যায়। তবে এর উত্থান অবশ্যই কর্মশক্তির চেহারা বদলে দেবে। কেবল তাই নয়, চাকরির বাজারও আমূল পরিবর্তনের মুখোমুখি হবে এবং পরিস্থিতি যেভাবে চলছে তাতে বিশ্বের বর্তমান চাকরির প্রায় অর্ধেক বিলুপ্ত হয়ে যাবে। 2050-এর মধ্যে মেশিন এবং রোবট দ্বারা দখল করা হবে। বিশ্ব এখনকার তুলনায় আরও আন্তঃসংযুক্ত এবং আরও বেশি ডেটা দ্বারা চালিত হবে। আমাদের মধ্যে কিছুকে অবশ্যই ক্যারিয়ার পরিবর্তন বিবেচনা করতে হবে। শিক্ষা চাকরির বাজার পরিবর্তনের সাথে সাথে শিক্ষার ক্ষেত্রেও কিছু উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাবে। বিশেষ করে মহামারীর সময়ে ডিজিটাল শিক্ষার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। 2050-এ ডিজিটাল স্কুল সাধারণ হয়ে উঠবে। এমনকি যদি শারীরিকভাবে স্কুলে পড়ে তবু ট্যাবলেট এবং ল্যাপটপ ব্যবহার করবে, বইয়ের প্রয়োজন হবে না। উচ্চশিক্ষা বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে 70%-এরও বেশি শিক্ষার্থী অনলাইন ডিগ্রিতে ভর্তি হবে। শিক্ষাকে আরও বিশ্বায়িত করা সঠিক দিকের একটি বরং স্বাগত পদক্ষেপ। যদি আমরা সকলের জন্য সুশিক্ষা সহজলভ্য করতে চাই, আমি বিশ্বাস করি যে সেই সময়ে অনলাইন ডিগ্রি এমনকি এআই চালিত রোবট দ্বারাও পড়ানো যেতে পারে। আমি কল্পনা করি রোবটগুলি কোর্সের উপাদান প্রস্তুত করতে সক্ষম হবে, বক্তৃতা এবং অ্যাসাইনমেন্ট মার্ক করবে। দুঃখের বিষয় হল আপনি আপনার প্রভাষকের হাত মোচড়াতে অক্ষম হতে পারেন, তাই তারা আপনাকে একটি সময়সীমা বাড়িয়ে দেবে। মেটাভার্স ফেসবুকের সিইও মার্ক জুকারবার্গ ঘোষণা করার পর থেকে মেটাভার্সের দিকে এগিয়ে যাচ্ছে। ভার্চুয়াল রিয়েলিটি এবং এআই আমাদের দৈনন্দিন জীবনে একীভূত হয়েছে। যারা মেটাভার্স সম্পর্কে কিছুটা বিভ্রান্ত, আপনি একা নন এবং সঠিক জায়গায় এসেছেন। মেটাভার্স হলো একটি ভার্চুয়াল রিয়েলিটি কম্পিউটার উৎপাদিত পরিবেশ যেখানে এআই সক্ষম সফটওয়্যারের মাধ্যমে অন্যান্য ব্যবহারকারীদের সাথে যোগাযোগ করতে পারেন। তাই এটি অবতারের সাথে সিমুলেশন সম্পর্কে যা ব্যবহারকারীদের প্রতিনিধিত্ব করে, কারণ মেটাভার্স ফাংশনগুলি 2050-এর মধ্যে আরও বিকশিত হবে। এটি একটি সম্পূর্ণ ভার্চুয়াল অভিজ্ঞতা প্রদান করতে সক্ষম হবে যাতে কেনাকাটা এবং ভ্রমণ অন্তর্ভুক্ত। বাড়িতে থেকে লোকেরা বিশ্বের সাথে ভার্চুয়াল অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার বিকল্প পাবে। কল্পনা করুন যে পরিবারের সাথে প্রিয় ছুটির গন্তব্যে ভ্রমণ করছেন, আপনি কেবল শারীরিকভাবে সেখানে নেই। মেটাভার্স এটিই অফার করবে। মনে হয় আমরা যত বেশি সংযুক্ত হব তত বেশি আমরা আলাদা থাকব। সম্পদ যদিও আমরা এখনও টাকা ব্যবহার করব, একটা জিনিস যা বছরের পর বছর ধরে কম বেশি ব্যবহার করা হচ্ছে তা হলো নগদ অর্থের সাথে তাল মিলিয়ে চলা ট্রেন্ড ক্যাশ। সম্ভবত 2050-এর মধ্যে আর ব্যবহার করা হবে না। সমস্ত লেনদেন ভার্চুয়ালভাবে করা হবে এবং এআই এবং বিকেন্দ্রীভূত অর্থায়নের কারণে আর্থিক লেনদেনের নতুন পদ্ধতি আবির্ভূত হবে, কারণ বিশ্ব ধীরে ধীরে এই প্রযুক্তিগুলি গ্রহণ করতে শুরু করবে। আমাদের আর নিজে মুদিখানার কেনাকাটা করতে হবে না। ঐতিহ্যবাহী কাগজ এবং প্লাস্টিকের টাকাকে আরও কম কার্যকর করবে, যেমন টেসলা প্রয়োজন অনুসারে নিজস্ব গাড়ির যন্ত্রাংশ অর্ডার করে। আমাদের স্বয়ংক্রিয় প্যান্ট্রি এবং রেফ্রিজারেটর আমাদের মুদিখানার অর্ডার দিবে, এমনকি দুধ ফুরিয়ে যাওয়াও বন্ধ করতে পারে। রিয়েল এস্টেট হোম অ্যাপ্লায়েন্সেসের অটোমেশনের কথা বলতে গেলে 2050-এর বাড়িগুলিও সম্পূর্ণ স্বয়ংক্রিয় হবে। যদিও স্মার্ট হোম ইতিমধ্যেই বিদ্যমান, আগামী কয়েক দশকের মধ্যে যে উন্নয়নগুলি পাওয়া যাবে তা আমাদের বর্তমানের তুলনায় একটি দুর্দান্ত উন্নতি। 2050-এর স্মার্ট হোমগুলিতে সম্পূর্ণ এআই অ্যাক্টিভেশন ফাংশন থাকবে, যা বাড়িটিকে একক কমান্ড ছাড়াই আমাদের মেজাজ এবং প্রয়োজনীয়তাগুলি বুঝতে সাহায্য করবে। এছাড়াও ইন্টারেক্টিভ হোলোগ্রাম টেলিভিশন থাকবে, যার অর্থ আপনার হোলোগ্রাম টিভিকে মৌখিকভাবে কল করতে পারবেন এবং এটি আপনার সামনেই প্রদর্শিত হবে। সবচেয়ে ভালো দিক হলো আর কখনো রিমোট খুঁজতে হবে না, কারণ আপনি ভিডিওর শুরুতে আলোচনা করা ন্যানো প্রযুক্তি ব্যবহার করে আপনার মন দিয়ে টিভি নিয়ন্ত্রণ করতে পারবেন। তাই এই ভিডিওতে আমরা শেষ পর্যায়ে এসে গেছি, যেখানে আমরা 2050-এর মধ্যে আমাদের জীবন কেমন হবে তা অন্বেষণ করছি। সত্যি বলতে এটি কেবল কল্পনার একটি অনুশীলন এবং আমি বুঝতে পেরেছি যে এই ভিডিওতে আলোচনা করা সবকিছুই বাস্তবে পরিণত হবে না। তবে আপনাকে একমত হতে হবে যে এর কোনোটি খুব বেশি দূরবর্তী নয়, কারণ মানবতা ইতিমধ্যেই এই প্রযুক্তির অনেকের শিক রোপণ করেছে। যাই হোক, প্রযুক্তি কিভাবে এগিয়ে চলেছে তা নিয়ে একটি বিষয় নিশ্চিত। আমার কোনো সন্দেহ নেই যে 2050-এর মধ্যে পৃথিবী অনেক আলাদা হবে, তবে আমি আশা করি যে আমাদের বর্তমান সামাজিক ব্যবস্থা এবং কাঠামো এই আসন্ন উদ্ভাবনের সাথে মানিয়ে নিতে সক্ষম হবে। আপনার হোলোগ্রাম টিভিকে মৌখিকভাবে কল করতে পারবেন এবং এটি আপনার সামনেই প্রদর্শিত হবে। সবচেয়ে ভালো দিক হলো আর কখনো রিমোট খুঁজতে হবে না, কারণ আপনি ভিডিওর শুরুতে আলোচনা করা ন্যানো প্রযুক্তি ব্যবহার করে আপনার মন দিয়ে টিভি নিয়ন্ত্রণ করতে পারবেন।